নমস্কার এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে ইনভেস্ট বন্ধু চ্যানেলে আবারও স্বাগতম। সকল মার্কেট প্রেমী বন্ধুদের স্বাগতম। তো বন্ধুরা, আজকের মার্কেট কি হতে চলেছে, মানে কালকের মতোই কি আজকেও পোর্টফোলিওতে লস দেখবো, বা কারোর কারোর হয়তো ইনলাইন থাকতে পারে। ঠিক আছে, কালকে একটা বড়সড় প্রফিট বুকিং হয়েছে। সেই প্রফিট বুকিং সম্পর্কেও ডিটেলস দেখে নেবো, যে মার্কেট কালকে কেন নিচের দিকে গেল। অর্থাৎ ব্রডার মার্কেট কালকে উপরের দিকে থাকলে মানে ফ্ল্যাট টু পজিটিভ ছিল। 50 যদি দেখে নিই আমরা ইন্ডেক্সগুলোর মধ্যে, তারপর সেন্সেক্স দেখে নিই, এগুলো হয়তো পজিটিভ লাইনেই ছিল, কিন্তু তা সত্ত্বেও সব থেকে বড় যে হিটটা এসেছিল সেটা এসেছিল স্মল ক্যাপ আর মিড ক্যাপে। ঠিক আছে, তো স্মল ক্যাপ আর মিড ক্যাপ প্রায় 1.5% করে পড়ে গিয়েছিল। সেটা কেন পড়ে গিয়েছিল আর কী কারণে কী হয়েছিল সেই নিয়ে ডিটেলসে জানবো। তার সাথে সাথে আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে আমেরিকা খুব বড়সড় একটা প্ল্যান করেছিল আমাদের ইন্ডিয়ান ইকোনমিকে হিট করার জন্য। তো সেই প্ল্যানটা কী প্ল্যান, ঠিক আছে, আর সেই যে প্ল্যানটা করেছিল আমেরিকা, সেই প্ল্যানটা আমাদের ইন্ডিয়া কিভাবে চৌপাট করলো বা ভেস্তে দিল সেটা সম্পর্কে ইন ডিটেলসে দেখব। সেই প্ল্যানটা কী প্ল্যান ছিল, কিভাবে ইন্ডিয়া ভেস্তে দিয়েছে, তার আসল ডেটাটা কি, সেই আর্টিকেলগুলো দেখব, তার সম্পর্কে আরও ইন ডিটেলসে জানবো। তার সাথে সাথে আজকে মার্কেটে কী হতে চলেছে সেই সম্পর্কেও খুব ভালো ইনফরমেশন আমি দেবো। তো ভিডিওটা অবশ্যই থাকুন, লাস্ট পর্যন্ত দেখুন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। তার সাথে সাথে অনুরোধ থাকছে আপনাদের কাছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিজের বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের মেন টপিক। তো আমি এই মুহূর্তে এখন যখন ভিডিওটা রেকর্ড করছি, এই মুহূর্তে আমাদের গিফট নিফটি অর্থাৎ আমাদের ব্রডার মার্কেটে নিফটি 50-তে কী হতে চলেছে সেই সম্পর্কে যেটা আমাদের সংকেত দেয়, সেই গিফট নিফটি এখন আমাদের কি সংকেত দিচ্ছে যে মার্কেট পজিটিভ খুলতে চলেছে। ঠিক আছে, তো এটা একটা ভালোই সংকেত, মার্কেট পজিটিভ খুলতে চলেছে। 69 পয়েন্ট মতো, 0.29 মতো গিফট নিফটিতে প্লাস আছে। তো দেখা যাক মার্কেট কীভাবে খোলে। মার্কেট তো পজিটিভ খোলারই কথা, তার কারণ কালকে যেটা হয়েছিল সেটা শুধুমাত্র প্রফিট বুকিং ছিল। সেই প্রফিট বুকিং সেটা যে শুধু ছিল সেটা কীভাবে বুঝলাম আমরা, দেখুন নিফটি 50-র পুরো চার্টটা যদি আমরা খুলে নিই, সেখানে আমরা কি দেখছি, এখানে একটা বড়সড় রেজিস্ট্যান্স কাজ করছে। অর্থাৎ এই যে এখানে দেখছেন 23,800 একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটাই মার্কেট এখন ফেস করছে, অর্থাৎ কালকে ফেস করেছে। ঠিক এখান থেকেই কালকে মার্কেটে প্রফিট বুকিং এসছে। তো হালকা ফুলকা একটা প্রফিট বুকিং আসাও প্রয়োজন, তার কারণ তার আগে ফ্রেশ বাইং হবে না। তো সেইভাবে যদি ডিটেলস আমরা দেখি, দেখুন যদি একটু জুম করে নিই, তো এখানে মার্কেট একটু বাউন্ড হয়ে গিয়েছিল, অর্থাৎ সাইড ওয়েস হয়ে গিয়েছিল। এখানটায় যদি আমরা দেখি, দেখুন এখানে মার্কেট একটু সাইড ওয়েস হয়ে গিয়েছিল। ঠিক আছে, তারপর এখান থেকে খুব দারুণ একটা ব্রেকআউট আছে, শুট আপ আছে। তারপরে আগের সপ্তাহের প্রত্যেকটা ট্রেডিং সেশন মার্কেট খুব ভালোভাবে প্লাস সাইডে পজিটিভ মুভ দিয়েছে। এই সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার, সেদিনও মার্কেট খুব ভালোভাবেই চলেছে, খুব ভালো পজিটিভ মুভ দিয়েছে। কালকে একটা ছোটোখাটো প্রফিট বুকিং ছিল, সেই কারণেই মার্কেটে এই অবস্থা। ঠিক আছে, তো এই 23,800 হার্ডেলটা ক্রস করা নিফটি 50-র খুব প্রয়োজন। এই 23,000-এর হার্ডেলটা যদি ক্রস করে নেয়, এখান থেকে একটা আরও বড়সড় ব্রেকআউটের আমরা আশা রাখতে পারি। অথবা এটা হতে পারে যে এখানে মার্কেট গিয়ে একটু সাইডওয়েজ চললো, একটু হালকা কনসলিডেশন দেখালো, তারপর উপরের দিকে মুভ করলো। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক আজকে মার্কেট কীভাবে খোলে আর আজকে পোর্টফোলিওতে কীরকম অবস্থা থাকে, সেটা অবশ্যই দেখার আছে। তো আজকের ভিডিওতে আমরা আমেরিকার প্ল্যান ভেস্তে দেওয়া ছাড়াও আরও কিছু বড় বড় যে সমস্ত নিউজগুলো আছে সেগুলো সম্পর্কেও ডিটেলসে দেখে নেব, কারণ সেইগুলো দেখা খুবই প্রয়োজন, তার উপরই নির্ভর করবে আজকের মার্কেট মুভমেন্ট। তো চলুন দেখে নেওয়া যাক। তার আগে এই আর্টিকেলটা যদি আমরা একটু দেখে নিই, দেখুন এখানেও আমরা মার্কেটের মুভমেন্টের কিছুটা সিচুয়েশান বুঝতে পারবো। এখানে এই আর্টিকেলটা কি বলা হচ্ছে, আমাদের মার্কেট সেন্সেক্সে টপ থেকে 1000 পয়েন্টের একটা ড্রপ এলো। তো আমাদের নিফটি 50 লেভেলটা যদি আমরা আরেকটু ডিটেলসে দেখি, এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে আমাদের নিফটি 50-র রেজিস্ট্যান্স, সব থেকে বড়ো রেজিস্ট্যান্সটা এখন কোথায়, সেটা হচ্ছে 24,230। ঠিক আছে, তো সেই 24,230 রেজিস্ট্যান্সে যাওয়ার আগে মার্কেট কী করবে, মার্কেট একটু সাইজ ওয়েজ হতে পারে, অথবা 23,275 বা 23,100 লেভেলে একটা বড় সড়ো সাপোর্টের কাজ করতে পারে। সেখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট তারপরে এই পুল ব্যাকটা অর্থাৎ 24,230-এর দিকে যেতে পারে। তো সেটা এখন দেখে নেওয়ার আছে, আজকে মার্কেট খোলার পর ডিটেলসে বোঝা যাবে আরও কী হয়। তো দেখুন যেটা নিয়ে একটু আগে বলছিলাম, অর্থাৎ আমেরিকা
কী প্ল্যান করেছিল ইন্ডিয়ান ইকোনমিকে নিচে নিয়ে আসার জন্য। তো ইন্ডিয়ান ইকোনমিকে নিচে নিয়ে আসতে গেলে সর্বপ্রথম যে কাজটা ফরেনিয়াররা করে বা অন্যান্য দেশ করবার চেষ্টা করে, অর্থাৎ আমেরিকা বলুন, চীন বলুন, আমেরিকার সাথে এমনিতে আমাদের বন্ধুত্ব ভালোই, তো তার সত্ত্বেও যদি ইন্ডিয়ান ইকোনমিকে হিট করতে হয় তাদেরকে কী করতে হবে, ক্রুড অয়েল অর্থাৎ কাঁচা তেলের দাম, তার উপর ট্যারিফ, তার উপর ট্যাক্স সব কিছু বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। তার উপর কিছু স্যাংশনস আনতে হবে, যে কারণে আমাদের ইন্ডিয়া তেল ইম্পোর্ট করতে অনেক বেশি চার্জ বা পে আউট করতে হয়, ঠিক আছে। তো এটা বাচ্চারা জানেন যে ক্রুড অয়েলের দাম বাড়া মানে ইন্ডিয়ার উপর খুব বড়সড় একটা ইম্প্যাক্ট পড়ে। সেটাই চেষ্টা করেছিল আমেরিকা। তো আমেরিকা সেটা চেষ্টা করেছিল বলতে বর্তমান যিনি সরকারে আছেন স্যার ডোনাল্ড ট্রাম্প, তিনি নয়, বরং তার আগে যিনি ছিলেন, অর্থাৎ এই যে আমাদের জো বাইডেন স্যার, ঠিক আছে। তো ইনি তার ফেয়ারওয়েলের সময়, অর্থাৎ চলে যাওয়ার সময়, তার কার্যকাল শেষ হওয়ার সময়, তার কার্যকাল যখন চলে যাচ্ছিলেন তিনি, তখন কি করেছিলেন, তখন দেখুন এখানে এই আর্টিকেলটা ভালোভাবে দেখতে পাবেন। জো বাইডেন কী করেছিলেন, এই জো বাইডেন স্যার তার ফেয়ারওয়েলের সময় রাশিয়ান অয়েল ট্রেডের ওপর কিছু বড় বড় স্যাংশন নিয়ে এসেছিলেন। সেই বড় বড় স্যাংশন ডিলগুলো কী কী ছিল, যে কারণে দেখুন আমরা যদি ভালো করে দেখি, আমাদের ইন্ডিয়া তেলের জন্য সব থেকে বেশি নির্ভর করে কার ওপর, তেলের জন্য সব থেকে বেশি নির্ভর করে রাশিয়ার ওপর, ঠিক আছে। তো সেই রাশিয়ার ওপর বিভিন্ন রকম বড় বড় স্যাংশন নিয়ে এসেছিলো। সেই স্যাংশনের কারণেই আমাদের ইকোনমি খুব বড়সড় একটা ইম্প্যাক্ট পড়েছিল। তার ডেটাটা যদি একটু দেখে নিই, দেখুন এক মিনিট, তো দেখুন সেই ডেটাটা যদি দেখে নিই আমরা, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, জানুয়ারিতে পার বিপিডি অর্থাৎ ব্যারেল পার ডে কত ছিল, 1.64 মিলিয়ন ব্যারেল পার ডে আমাদের ইন্ডিয়াতে ইম্পোর্ট হতো রাশিয়া থেকে, ঠিক আছে। তো সেখান থেকে সেই জানুয়ারির 1.64 ব্যারেল পার ডে সেই তেলটা ফেব্রুয়ারিতে অনেকটা ডিক্রিজ করে, ফেব্রুয়ারিতে কোথায় চলে যায়, 1.47 ব্যারেল পার ডে, ঠিক আছে। এটার কারণ কী ছিল, এটার কারণ ছিল জো বাইডেনের অ্যানাউন্সমেন্ট করা ওই স্যাংশনগুলোর কারণে, ঠিক আছে। যে কারণে যে সমস্ত এজেন্সিগুলো আছে যারা রাশিয়ান তেল বা ক্রুড অয়েল, রাশিয়ার ক্রুড অয়েল আমাদেরকে সাপ্লাই করে, তারা তাদের সমস্ত রকম চার্জেস ইনক্রিজ করে দিয়েছিল। সেই কারণে আমাদের ব্যারেল পার ডের পরিমাণটা অনেকটা কমে গিয়েছিল ফেব্রুয়ারিতে, জানুয়ারির পর ফেব্রুয়ারিতে। তারপর সেটা এখন ইনক্রিজ হয়ে, অর্থাৎ এই মার্চে সেটা আবার অনেকটাই ফিক্সড হয়ে গেছে, অনেকটাই ঠিক হয়ে গেছে। সেটা এখন ইনক্রিজ হয়ে কোথায় এসছে, দেখুন এই মার্চের অ্যাভারেজ কত, 1.85 ব্যারেল পার ডে, ঠিক আছে। তার কারণ জো বাইডেন চলে গেছেন, জো বাইডেন চলে যাওয়ার পর মাঝখানে অনেকটা গ্যাপ ছিল, তার পরবর্তীতে এখনও পর্যন্ত যিনি আছেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প, তিনি এখনও পর্যন্ত এটা নিয়ে তিনি আবার কি করছেন, এখানে দেখুন এই আর্টিকেলটা যদি দেখা যায়, তিনি আবার এখানে ফ্রেশ ইউএস ট্যারিফ কনসার্ন ফর ইন্ডিয়া অ্যাজ ট্রাম্প থ্রেটেন্স 25% ডিউটি অন ভেনিজুয়েলাস অয়েল বায়ার, ঠিক আছে। তো ভেনিজুয়েলা থেকে যারা তেল বাই করে তাদের ওপর 25% ট্যারিফ লাগানোর চেষ্টা চালাচ্ছে ট্রাম্প। তো সেটা আবার একটা নতুন চিন্তার বিষয়। এখানে ডোনাল্ড ট্রাম্প ডাইরেক্টলি ইন্ডিয়ার ওপর ট্যারিফ না চাপিয়ে ইনডাইরেক্টলি ইন্ডিয়ান ইকোনমিকে হিট করতে চাইছে, ঠিক আছে। তো এখানে ইনি কী করছেন, ভেনিজুয়েলা সব থেকে বড় অয়েল বায়ার হচ্ছে ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষ আর চায়না, ঠিক আছে। তো চায়নার সঙ্গে তো সোজাসুজি যুদ্ধে চলে আসে আমেরিকা, কিন্তু ইন্ডিয়ার সাথে সোজাসুজি যুদ্ধে আসে না, বরং একটু মুখ ফিরিয়ে, মুখ ঘুরিয়ে একটা ট্যারিফ ওয়ার চালানোর চেষ্টা করছে। তো এটাতেও সফল হবে না, তার কারণ বড় কারণ একটা কি, তার বড় কারণ হচ্ছে এখানে এই আর্টিকেলটা দেখুন, ইন্ডিয়াস রাশিয়ান অয়েল ইম্পোর্ট রিবাউন্ড ইন মার্চ অ্যাজ লোয়ার প্রাইস বুস্ট নন স্যাংশন ট্যাঙ্কার অ্যাভেবিলিটি। তো ওই যে স্যাংশন ছিল যেটা, তো সেই স্যাংশনের বেসিসে যে সমস্ত ক্রুড অয়েলের ব্যারেল অ্যাভেবিলিটি ছিল যে সমস্ত এজেন্সির মাধ্যমে, সেগুলো ছাড়াও আরও নন স্যাংশন যে সমস্ত ট্যাঙ্কারগুলো আছে সেগুলো খুব দারুণভাবে বুস্ট হয়েছে। তার কারণ মার্চে লোয়ার প্রাইস চলে এসছে, ইন্ডিয়ার পার ব্যারেল পিছু
তেলের পরিমাণ অনেকটাই বেড়েছে, সে কারণে লোয়ার প্রাইস আসার জন্য নন স্যাংশন ট্যাঙ্কারগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে। সেই কারণে ইন্ডিয়ার ওপর ট্যারিফ হিট করাটা একটু মুশকিল হয়ে পড়েছে আমেরিকার পক্ষে। তো এইখানে এই ডেটাটা যদি দেখেন, দেখুন এখানেও পরিষ্কার ক্লিয়ারলি দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? এই জানুয়ারি 2025-এ 1.64 ব্যারেল পার ডে ছিল, ঠিক আছে, 33% মতো। সেখান থেকে ফেব্রুয়ারিতে অনেকটাই ড্রপ করে কোথায় চলে আসে 30.7%-এ ফেব্রুয়ারিতে। আর মার্চে সেটা আবার বুস্ট আপ করে যায়, কোথায় চলে যায় 35.2%-এ, ঠিক আছে। তো এই ডেটাটা আমি কেপলার থেকে নিয়েছি। তো কেপলার খুব একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, ক্রুড অয়েল নিয়ে খুব দারুণ ডেটা রিলিজ করে। তো কেপলার থেকে আপনারাও গিয়ে অবশ্যই রিসার্চ করতে পারেন, দেখতে পারেন, কারণ ক্রুড অয়েলের ওপর ইন্ডিয়ান ইকোনমি অনেকটাই নির্ভর করে, সব কিছু অনেকটাই নির্ভর করে। তো এর ডেটাটা দেখাও ইনভেস্টারদের জন্য অন্তত খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে। তো এইভাবেই আমাদের ইন্ডিয়া কি করলো, আমেরিকার যে প্ল্যান ছিল সেই প্ল্যানটা পুরোপুরিভাবে ভেস্তে জল ঢেলে দিল, ঠিক আছে। তো ভবিষ্যতে দেখা যাক ট্রাম্প সাহেব আরও কী করেন। তো এই ট্রাম্প সাহেবের যতদিন কার্যকাল আছে, অর্থাৎ এখনও প্রায় ধরুন 4 বছরের উপর কার্যকাল আছে, 4 বছর প্লাস কার্যকাল আছে। তো এই সময়টার মধ্যে ইনি কী করবেন, ইনি ইন্ডিয়ার ওপর এবং আরও অন্যান্য বিভিন্ন দেশের ওপর খুব মারাত্মকভাবে একটা ট্যারিফ ওয়্যার অথবা অন্যান্য ওয়্যারের মাধ্যমে, অন্যান্য কিছু বক্তব্যের মাধ্যমে একটু চাপে রাখার চেষ্টা করবেন। ইনি এটা কি বলবো, মানে এনার একটা স্বভাবজাত জিনিস, তার কারণ ইনি খুব বড়সড় বিজনেসম্যান ছিলেন। তো এটা হওয়াটা একটু স্বাভাবিক। দেখা যাক আজকের মার্কেট কোন দিকে যায় বন্ধুরা। তো এই ভিডিওতে অন্যান্য খবরগুলো দেখাতে গেলে ভিডিওটা একটু দেরি হয়ে যাবে। তো আশা করছি ডিটেলসে দেখার জন্য ভিডিওটা একটু বড় হলেও সকলেই শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। চলুন এবার আমাদের মার্কেটের আসল খবরগুলো আমরা চলে যাই। দেখুন এখানে এনবিসিসি কী করেছে, খুব বড়সড় একটা অর্ডার গ্র্যাব করেছে, অর্থাৎ 658 কোটি টাকার একটা বড় হিউজ অর্ডার কালকে গ্র্যাব করেছে। তো এর কারণে আজকে এনবিসিসির ওপর নজরটা রাখা অবশ্যই উচিত, কারণ এনবিসিসিতে আজকে বড়সড় মুভমেন্ট একটা আসতে পারে, একটা পজিটিভ সাইড দেখাতে পারে এনবিসিসি। দেখা যাক কী হয় এই অর্ডারটার বেসিসে, স্টকটা চলে কিনা। এরপর যদি আমরা দেখে নিই, দেখুন ওয়ারি এনার্জিসের কী খবর। এখানে কি বলা হচ্ছে, গুজরাট নার্সারির চিকলিতে একটা ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট চালাচ্ছে। সেখানে কি করছে, ওয়ারি এনার্জিস টু ইনাগরেট ইটস 5.4 গিগাওয়াট সোলার সেল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, ঠিক আছে। তো এখানে যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটা লাগাচ্ছে, এখানে 5.4 গিগাওয়াট সোলার সেল ম্যানুফ্যাকচার হবে। তো এটা ওয়ারি এনার্জিসের ইনভেস্টরদের জন্য খুব ভালো একটা খবর। তো এর কারণে কোম্পানির পরবর্তীতে প্রোডাকশান বাড়বে, তার উপর বেসিস করে রেভিনিউ প্রফিট গ্রোথ দুটোই বাড়বে। এরপর যদি আমরা পরের খবরটা দেখে নিই, সেখানে কি দেখব, দেখুন এখানে ব্রাজিল প্রজেক্ট কী করেছে, সেও একটা বড়সড় অর্ডার গ্র্যাব করেছে। সেই অর্ডারটা হচ্ছে টোটাল 200 কোটি টাকার অর্ডার তারা গ্র্যাব করেছে, তার মধ্যে এখন 100 কোটি টাকার রেঞ্জের অর্ডারটা তারা পেয়েছে, পরবর্তীতে আরও 100 কোটি টাকার অর্ডার পাবে। 100 থেকে 200 কোটি টাকার একটা অর্ডার তারা গ্র্যাব করেছে, ঠিক আছে। এরপর যদি আমরা দেখে নিই, দেখুন কল্পতরু প্রজেক্টও একটা বড়সড় অর্ডার গ্র্যাব করেছে, একটা হিউজ অ্যামাউন্টের অর্ডার। দেখুন 2366 কোটি টাকার একটা বড়সড় অর্ডার গ্র্যাব করেছে। তো এটা কল্পতরু প্রজেক্টের ইনভেস্টারদের জন্য খুব ভালো একটা খবর। কালকেও কল্পতরু প্রজেক্ট খুব ভালো একটা আপমুভ দেখিয়েছিল, দেখুন 3.80% মতো, ঠিক আছে। তো এরপর চলে আসি টিভিএস মোটর কী করেছে, টিভিএস মোটর সিঙ্গাপুরের সুইজারল্যান্ডে এখানে কি দেখা যাচ্ছে, সিঙ্গাপুর বেসিসে যে টিভিএস মোটরের যে অথরিটি আছে, সে কী করেছে, গো কর্পোরেশনের সুইজারল্যান্ড বেস গো কর্পোরেশনের 8.26% মতো স্টেক অ্যাকোয়ার করেছে। তো 8.26% স্টেকটা খুব বড়সড় একটা হিউজ স্টেক। তো এতটা বড় একটা স্টেক এই কোম্পানির অ্যাকোয়ার করার পিছনে অবশ্যই কোনো কারণ দেখেছে টিভিএস মোটর, যার কারণে এটা টিভিএস মোটরের ইনভেস্টারদের জন্য খুব ভালো একটা খবর।
অ্যাকোয়ারের খবর, অ্যাকোয়ারিজনের খবর খুব ভালো একটা খবর, যেখানে স্টেক অ্যাকোয়ার হয় অথবা কোনো কোম্পানি পুরোপুরি অ্যাকোয়ার করে নেয়, ছোটো ছোটো কোম্পানিগুলোকে বড় বড় কোম্পানিগুলো পুরোপুরিভাবে অ্যাকোয়ার করে নেয়। তো এর পরের খবরটা যদি আমরা দেখে নিই, দেখুন এখানে মতিলাল ওসওয়াল কী দিচ্ছে। মতিলাল ওসওয়াল হচ্ছে একটা ব্রোকারেজ ফার্ম, ভারতবর্ষের খুব জানামানা একটা বিশ্বস্ত ব্রোকারেজ ফার্ম। সে এখানে কী করছে, সেখানে বাই কল দিচ্ছে। কিসের উপর বাই কল দিচ্ছে? কয়েকটা স্টকের উপর সে বাই কল দিচ্ছে। তার মধ্যে পেজ ইন্ডাস্ট্রির ওপর ফোকাস করতে বলছে, কারণ পেজ ইন্ডাস্ট্রিতে এই কারেন্ট লেভেল থেকে 30%-এর একটা ভালো গ্রোথ অপরচুনিটির চান্স আছে। তো সেই 30%-এর গ্রোথ অপরচুনিটিটা গ্র্যাব করার জন্য মতিলাল ওসওয়াল বাই রেটিং দিচ্ছে। তো এটা আপনারা একটু রিসার্চ করে দেখতে পারেন পেজ ইন্ডাস্ট্রির অবস্থাটা কি। ডিটেলসে দেখাতে গেলে ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যাবে। এখানে দেখুন ইরিডাতে কি হচ্ছে, ইরিডা বোর্ড অ্যাপ্রুভ বরোয়িং প্রোগ্রাম আপ টু 30,800 crore ফ্রম 2025-26। তো ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26-এ ইরিডা তার যে বরোয়িং লিমিটটা বেড়েছিল কিছুদিন আগের খবরে আমরা দেখেছিলাম, 50,000 কোটি টাকার বরোয়িং লিমিটটা আরবিআই অ্যাপ্রুভ করে দিয়েছে, বেড়ে গেছে। তো আজকের খবরটা কি দেখছি আমরা, ইরিডার যে ম্যানেজমেন্ট বোর্ড আছে সে 2025-26-এর ফাইন্যান্সিয়াল ইয়ারে তার বরোয়িং 30,800 কোটি টাকার প্রোগ্রামটা অ্যাপ্রুভ করে দিয়েছে। তো এটা ইরিডার ইনভেস্টারদের জন্য খুব ভালো একটা খবর। তো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি, দেখা যাক এবার মার্কেটে দেখা হচ্ছে, মার্কেটে কি হয় সেই নিয়ে ইন ডিটেলসে ভিডিওতে আসবো আরও। মার্কেটে আজকে কী হয় দেখা যাক। মার্কেট তো আজকে আপসাইড পোটেন্সিয়ালি দেখাচ্ছে, সব দিক থেকে সব খবরগুলোও ভালো ভালো আছে। গ্লোবাল সমস্ত সমস্ত খবর তো আপনাদের সঙ্গে আলোচনা করতে পারলাম না, তার কারণ এই ভিডিওতে এত কিছু আলোচনা করতে গেলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। তাহলে 2টো ভিডিও অথবা 3টে ভিডিও পরপর আমাকে বানাতে হবে। তো একটা ভিডিওতে আমি চেষ্টা করলাম যত বেশি ইনফরমেশান আছে সব কিছু একটা ভিডিওতে খুব ভালোভাবে আপনাদের দেবার। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবেই আরও ভালো ভালো ভিডিও আমি এই চ্যানেলে আনবো। তো আপনারা নিজেরা কিছু জানতে ইচ্ছুক হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মার্কেটে থাকবেন, ভালো থাকবেন, ইনভেস্ট পর্যন্ত দেখতে থাকবেন।